আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেটা এন্ট্রির 4 নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে চলুন দেখে আসি আজকের টপিকে কি কি আছে আমাদের। গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ অপশন নিয়ে। তো আজকে আমরা প্যারাগ্রাফের বাকি কিছু আলোচনা করব এবং এর পাশাপাশি স্টাইল নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। তার আগে দেখি কতজন আপনারা জয়েন করলেন। আমি আর একটু সুযোগ দিচ্ছি জয়েন হওয়ার জন্য, আপনারা জয়েন করে ফেলবেন সবাই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ অপশন। আচ্ছা, প্যারাগ্রাফ অপশনে আমরা যখন যাচ্ছি, গতকালকে আমরা বুলেট মার্ক নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বুলেট মার্ক ক্রিয়েট করতে হয়। আজকে আমরা এখান থেকে দেখুন এই প্যারাগ্রাফ এর এই যে বর্ডার অপশনটা দেখব, এখান থেকে কালার অপশনটা দেখব, থিম কালারটা কিভাবে করে সেই থিম কালারটা আমরা দেখব, এগুলো আমরা দেখব। গতকাল আমরা ফন্টের অপশনটাও দেখেছিলাম এবং এখান থেকে এই অপশনগুলো দেখেছিলাম, ফিল ফন্ট কালার, ফিল কালার, এগুলো দেখেছিলাম।
আপনারা কি আমার এখান থেকে কোনো নয়েজ শুনতে পাচ্ছেন? এখানে কোনো নয়েজ হচ্ছে কি? আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। স্যার ক্লিয়ার আছে সব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাস এখনো অনেকে জয়েন করছেন যদিও। আমি আর অল্প একটু কিছুক্ষণ সময় দিব আপনাদের, যারা আছেন সবাইকে জয়েন হবেন, সবাই জয়েন হয়ে যাতে আমরা আর 5 মিনিট সময় নিচ্ছি, 5 মিনিটের মধ্যে সকলে জয়েন হবেন এবং আমি ক্লাস শুরু করব।
আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই এখনই, যেহেতু যারা জয়েন হননি তারা পরবর্তীতে আমার আলোচনা মিস করবেন। এদের জন্য অপেক্ষা করাটা উচিত হবে না, আমরা আজ শুরু করে দেই। তো আমরা আজকে চতুর্থ ক্লাসে আমরা আজকে পড়ব প্যারাগ্রাফ গ্রুপ আর হলো স্টাইল এডিটিং, যেগুলো আছে প্যারাগ্রাফ গ্রুপের যে ব্যাপারটা আছে এইগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। দেখুন এখানে একটা ব্যাপার, আমি এই লেখাগুলো এতক্ষণ নিয়ে এসেছি, এতক্ষণ বসে এটা সিলেক্ট রাখলাম, কন্ট্রোল এ দিয়ে আমরা এটা সিলেক্ট করে ফেললাম। টোটালটা কিন্তু একটা প্যারাগ্রাফ। এই যে একটা প্যারাগ্রাফ, এখানে আমরা যদি এখানের এই যে প্যারাগ্রাফ মেনুর মধ্যে যে অপশনগুলো আছে সেখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন আছে। নিচের দিকে প্রথমে আছে এই অ্যালাইনমেন্টগুলো আমরা গতকাল দেখেছি। এবারে আসুন, এখানে শেডিং নামে একটা অপশন আছে। শেডিং এর কাজ কি সেটাও আমরা গতকালকে দেখেছিলাম, যে এরকম একটা লাইনকে সিলেক্ট, যদি আমরা একটা লাইনকে পুরোটাকে এইভাবে কালার দিতে চাই, ফিল কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই শেডিংটা ব্যবহার করে থাকি। মনে করেন এইটাকে আমরা অন্য কালার দেই যদি, তাহলে আমরা এভাবে করে লাল, নীল, হলুদ এভাবে করে বিভিন্ন কালার প্রত্যেকটা লাইনে আমরা দিতে পারি। দেখুন আমরা এখানে বেসিক যে কালারগুলো আছে সেই কালারগুলো দিয়ে আমি প্রত্যেকটা লাইন একটু ফিল আপ করছি। পরের লাইনটাতে আমরা অন্য একটা কালার দিয়ে দিই। এখান থেকে আমরা বিভিন্ন রকমের কালার কিন্তু দিয়ে দিতে পারবো। তো যে কালারটাই আমি দিব, তো ওই কালারের সাথে কি হবে, লেখাটা ম্যাচ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গার লেখা কালো থাকলেও আমি যে ঘরটাতে, যে লাইনটাতে আমি শেডিংটা কালো দিয়েছি সেই লাইনটাতে কিন্তু অটোমেটিকলি লেখাগুলো হোয়াইট হয়ে গেছে। অর্থাৎ আমি শেডিং যে কালারে দেই না কেন, লেখাগুলো ভিজিবল থাকবে। কারণ লেখাগুলো এখানে কিন্তু না, লেখাগুলো কিন্তু এখানে ব্ল্যাক দেওয়া নাই, লেখাগুলো দেয়া আছে অটোমেটিক। তো অটোমেটিক কালার যখন দেয়া থাকবে তখন আমরা এখানে এখানে আমাদের ফন্ট অনুযায়ী আমরা এগুলোকে পাবো। ঠিক আছে, এখানে এটাতে দিয়ে ফেললাম। আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। আচ্ছা, এইটুকু আমাদের থাক। তো
তো আমরা এখন দেখছি যে এইটুকু জায়গা বিভিন্ন রকমের কালার দেয়া আছে। এখন আমরা চাচ্ছি যে এই জায়গাটুকু বিভিন্ন বক্সের মধ্যে থাকবে, বর্ডার থাকবে। তখন আমরা কি করব, এই যে দেখুন এখানে আছে বর্ডার্স নামে একটা অপশন দেওয়া আছে। এই বর্ডার্স এর উপরে ডান পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে। এইখানে আমরা যখন ক্লিক করব তখন দেখুন এখানে অনেকগুলো বক্সের অপশন এসেছে। বক্স দেওয়ার এখানে বিভিন্ন অপশন আছে। এই যে এইটাতে যদি আমরা দেই তাহলে বটম বর্ডার হয়ে যাবে, অর্থাৎ এইটুকুতে কি হবে, নিচে একটা বর্ডার হবে। দেখুন এখানে কিন্তু আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে হচ্ছে না, অন্য একটা সিস্টেমে হচ্ছে। এই যে, তো এখানে কোথায় এই বর্ডারটা পড়েছে, একদম আমার যতটুকু সিলেক্ট ছিল ততটুকু জায়গায় বর্ডার পড়ে নাই। তার একটা কারণ কি, তার কারণটা হলো যে এখানে বলা আছে এটা হচ্ছে প্যারাগ্রাফের, অর্থাৎ প্যারাগ্রাফের বটমে গিয়ে একটা বর্ডার পড়বে। আর আমি যেখানে করেছি কাজটা, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ ছিল না। ঠিক আছে? তো আমরা যদি একটার জায়গার বটমে বর্ডার দিতে চাই তাহলে আমরা কি করব, একটা মনে করুন এখানেই আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করি। ছোট করে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। এই যে ২ লাইনের একটা প্যারাগ্রাফ হলো। তো আমরা চাচ্ছি এইখানে কি দেব, এখানে আমরা বিভিন্ন ধরনের বর্ডার দেব। এই দেখুন প্রত্যেকটা লাইনের কি হয়েছে, নিচে একটা বর্ডার চলে এসেছে। তো এটাতে দিলে কি হবে, এইটাতে আমরা যদি দেই টপ বর্ডারে যদি দেই তাহলে উপরের দিকে, এবং রাইট বর্ডারে যদি দেই আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, একবার যদি আমরা বর্ডার দিয়ে ফেলি সেখানে পরবর্তীবারে বর্ডার দিতে গেলে ওই বর্ডারটাকে আগে আমাদের রিমুভ করতে হবে। ঠিক আছে? তো একটা লাইন আমরা এখানে একটু দেখি। মনে করি আমাদের এই একটা লাইন আছে, আমাদের এইটুকু জায়গায় বর্ডার দেওয়ার দরকার। সেক্ষেত্রে এই যে এইটুকুতে আমরা যে কোনো বর্ডার দিয়ে দিতে পারছি। এখানে লেফট বর্ডার। এইখানে দেখুন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো বর্ডারের শেডিং। এই বর্ডারের শেডিংটা নিয়ে মূলত বর্ডারের মূল কাজ। বর্ডারের মূল কাজ সেন্টেন্সের সাথে নয়, এটা বর্ডারের মূল কাজ হলো প্যারাগ্রাফ নিয়ে। সো প্যারাগ্রাফটাকে আমরা কি করব, আমাদের ধরুন এই যে উপরের প্যারাগ্রাফগুলো আমরা কেটে দিই, অথবা কন্ট্রোল জেড দিয়ে আমরা উপরে যে কালারগুলো করেছিলাম সেই কালারগুলোকে মুছে দিই। এই কালারগুলোকে আমরা মুছে দিলাম। এখন টোটালটা একটা প্যারাগ্রাফ আমাদের সামনে আছে। সো এইটাকে আমরা সিলেক্ট রাখছি কিছু দূর, পুরোটাকে সিলেক্টেড অবস্থায় রাখছি। রাখার পরে এখানে দেখুন এইখানে একদম এই এটার ডান পাশে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন এখানে আমরা যখন অল বর্ডার দিচ্ছি বা লেফট নো বর্ডার যখন ক্লিক করব তখন ওটা বর্ডার ছাড়া হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমরা দেখুন এখানে বটম বর্ডারে ক্লিক করি। এই যে বটম বর্ডার, অর্থাৎ কি হলো, এখানে প্যারাগ্রাফটা আমি যখন লাইন সিলেক্ট করেছিলাম, লাইন সিলেক্ট করার সময় কিন্তু যখনই ওটা সিলেক্ট করেছিলাম আমার পুরো লাইনটা একটা বক্সের মধ্যে চলে গিয়েছিল। এখন দেখুন এখন কি হচ্ছে, এটা যতটুকু সিলেক্ট করেছি তার নিচে একটা একটা বর্ডার চলে এসেছে। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফটাকে সিলেক্টেড রাখতে হবে। তো আমরা যদি চাই যে উপরে টপে একটা বর্ডার থাকবে, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, নো বর্ডার করে দেব। তারপরে আমরা টপে নিয়ে টপে একটা বর্ডার নেব। এই যে টপ বর্ডারে ক্লিক করব, দেখুন আমি উপরে একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। একটা টপে একটা একটা লাইন চলে এসেছে। এবারে আমরা যদি চাই যে টপে একটা লাইন থাকবে বটমেও একটা লাইন থাকবে, তখন কি করব, আমরা টপের ওই লাইনটা কাটবো না, ওই লাইনটা থাকা অবস্থায় আমরা বটমে একটা বর্ডার দিয়ে দেব। এখানে থাকবে, থাকা অবস্থায় কি করব, এখান থেকে একটা বটম বর্ডার দিয়ে দেব। এই হয়ে গেল। এবার একটা উপরেও বর্ডার আছে, নিচেও একটা বর্ডার আছে। আর যদি আমরা চাই যে একটা থাকবে আর একটা থাকবে না, তখন আমরা একটা দেওয়ার পরে ওটাকে রিমুভ করে দিয়ে তারপরে আমরা নতুন বর্ডার দিব। তো এখন চাচ্ছি আমরা লেফটেও একটা বর্ডার থাকবে। এই যে লেফটেও একটা বর্ডার থাকলো, তারপরে দিচ্ছি যে রাইটেও একটা বর্ডার থাকবে। এই যে রাইটেও বর্ডার থাকলো। এখন কি হলো, টোটালটা একটা বক্সের মধ্যে চলে আসলো। কিন্তু আমরা চাচ্ছি না এরকম, এই চারপাশে বর্ডার থাকার কাজটা আমরা একবারই করতে পারি। ঠিক আছে? এখানে আমরা বর্ডার গুলোকে কেটে দেই।
বর্ডার গুলোকে কেটে দিলাম। এখন দেখুন এইখানে আরো কিছু অপশন আছে, রাইট লেফট গেল, এখানে নো বর্ডার, তারপরে দেখুন এখানে আছে অল বর্ডার। এই অল বর্ডারে যখন ক্লিক করলাম তখন দেখুন আমার পুরোটা একটা বর্ডারের মধ্যে চলে এসেছে, এই যে। তো এখানে আমি বর্ডারটাকে আরেকবার একটু রিমুভ করে দেই, নো বর্ডার করে দিলাম। তারপরে দেখুন এখানে কিন্তু অল বর্ডার আছে আর এখানে আবার আউটসাইড বর্ডার আছে। সো অল বর্ডার আর আউটসাইড বর্ডারের মধ্যে পার্থক্যটা কি? অল বর্ডার যখন আমরা দিব তখন এখানে যদি আরো একটা প্যারা থাকতো তাহলে ওর ভিতর থেকে দুইটা প্যারাগ্রাফই ইয়ে হতো। আর এখানে হচ্ছে আউটসাইড বর্ডার, অর্থাৎ এটাও আমি এখান থেকে এটাকে পার্থক্য করতে পারবো না, কারণ আমার একটাই প্যারাগ্রাফ আছে এখানে। তো আমরা একটু যাই, আগের প্যারাগ্রাফটাতে থাকি, আগের প্যারাগ্রাফটাই থাকলো। এখানে আমি মাঝখান থেকে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করি। দেখুন এটা যখন তৈরি করলাম তখন কিন্তু কি হয়েছে, যেহেতু আমার এখানে সিলেক্ট করা আছে, কোন বর্ডার সিলেক্ট করা আছে এখন, আউটসাইড বর্ডার সিলেক্ট করা না, আমার তখন সিলেক্ট করা ছিল হচ্ছে, আচ্ছা আমি একটু দেখি কোন বর্ডার সিলেক্টেড আছে। এই যে এখানে কিন্তু আমার বর্ডারটাকে একটু নান করে দিই, তারপরে আবার দেখি। এই বর্ডারে এটা একটা সমস্যা যে একবার সিলেক্টেড থাকলে এরকমটা দেখা যায়। আচ্ছা, এখানে আবার পিছনে যতগুলো জায়গা ফাঁকা আছে ওইটাকে ওরা আরেকটা নতুন বর্ডার ধরে নেবে। ঠিক আছে, এখানে আমি যদি এখান থেকে বর্ডারে ক্লিক করে আমি এখানে অল বর্ডারে যদি ক্লিক করি এবং এই আউটসাইড বর্ডার দুইটার মধ্যে একটা পার্থক্য, সেটা হলো আমি অল বর্ডারে যদি যাই তাহলে আমার সবগুলো প্যারাগ্রাফ, এক একটা প্যারাগ্রাফ প্রত্যেকটার বাইট থেকে ওটা কি হয়েছে, ওটা একটা বাউন্ডারির মধ্যে চলে এসেছে। এখানে যেহেতু আরেকটা প্যারাগ্রাফ শুরু, তাই এখান থেকেও আরেকটা লাইন এসেছে। সো আর যদি আমরা যেখানে আছে এই যে শুধু আউটসাইড বর্ডার যেটাতে আছে সেটাতে যদি দেই তাহলে কি হবে, আমরা এটাকে আগে নো বর্ডার করে দিলাম, নো বর্ডার করে দিয়ে এখান থেকে আউটসাইড বর্ডারে দিলাম। তো আউটসাইড বর্ডারে দিলে আমার যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটার সবগুলো মিলিয়ে বাইরে থেকে একটা বর্ডার হয়ে যাচ্ছে প্যারাগ্রাফের আউটসাইড থেকে। এই ছিল আমাদের আউটসাইড বর্ডার এবং অল বর্ডারের পার্থক্য। এবারে দেখি এখানে আছে ইনসাইড বর্ডারস। ইনসাইড বর্ডার মানে কি, শুধু এই ভিতর থেকে একটা বর্ডার থাকবে আর কোথাও থাকবে না। এই যে দুইটা প্যারাগ্রাফের দুইটা প্যারার ইনসাইডে একটা বর্ডার থাকবে। তো আমরা এইটাকে আবার ওই একই জায়গা থেকে নো বর্ডার করে দিলাম। এরপরে দেখুন কি আছে, ইনসাইড বর্ডার হরিজন্টাল একটা আছে, ইনসাইড বর্ডার ভার্টিক্যাল একটা আছে। তো ভার্টিক্যাল বর্ডারটা আমার এখানে তখনই কাজ করবে যখন এখানে এখানে যখন ভার্টিক্যাল কোনো জায়গা থাকবে, ভার্টিক্যাল কোনো বর্ডার দেওয়ার জায়গা এখানে নেই দেখে এটা হচ্ছে না। তারপরে দেখুন এই দুইটা এখানে হরিজন্টাল, এই যে ডায়াগোনাল, এই দুইটা এখানে ইনভিজিবল আছে। এবার দেখুন আছে হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন তৈরি হয়ে গেছে একটা এখানে। তো এটার তেমন একটা কার্যকারিতা আমাদের ব্যবহার নেই এটার। তারপরে দেখুন আছে ড্র টেবিল, এটাতে দিলে আমরা কি করতে পারবো, টেবিল আঁকতে পারবো। এই যে আমি এখন একটা কলম হয়ে গেছে, এটা আমি কলম থেকে আমার যতটুকু দরকার আমি এখানে টেবিল নিয়ে নিতে পারবো। এই যে একটা টেবিল হয়ে গেছে এখানে, এখানে টেবিল হয়েছে। এইভাবে করে আমি এখন কি করতে পারবো, এই টেবিলটাকে বড় বানাতে পারবো। এই যে এখানে যদি আমাদের কোনো একটা জায়গায় টেবিল দরকার পড়ে কোনো লেখার মধ্যে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টেবিলটাকে নিয়ে নিতে পারবো, ড্র টেবিলে ক্লিক করে টেবিল নিতে পারবো। তারপর দেখুন এখানে আছে ভিউ গ্রিড লাইন্স। তো ভিউ গ্রিড লাইন্সে যদি ক্লিক করি তাহলে কি হলো, এখানে একটা গ্রিড লাইন ভিউ আছে দেখুন। আচ্ছা এটা এখন দেখা যাচ্ছে না যদিও, ভিউ গ্রিড লাইনটা দেখা যাবে যখন, সেটা আমরা আরেকটু পরের ক্লাসে আলোচনা করব, গ্রিড লাইন ভিউটা এই ক্লাসের আলোচনায় না। হুম, তো আমরা দেখুন এরপরে আছে বর্ডার অ্যান্ড শেডিং। এই বর্ডার্স অ্যান্ড শেডিং এ একটু ক্লিক করলাম, দেখুন এখানে অনেক কিছু অপশনে চলে এসেছে। তো এই বর্ডার অ্যান্ড শেডিং এর মধ্যে প্রথমে দেখুন আছে এখানে বর্ডার্স, তিনটা গ্রুপ আছে এখানে, বর্ডার আছে, পেজ বর্ডার আছে, আর একটা আছে শেডিং। এই বর্ডারটা হলো প্যারাগ্রাফের বর্ডার। তো বর্ডারের স্টাইলটা আমার কেমন হবে,
সেইটা স্টাইলটা কিন্তু এখানে যে দেখুন মাঝখানে শো করছে, এখানে আছে বর্ডার স্টাইল নান আছে, বর্ডার স্টাইল বক্স আছে, বর্ডার স্টাইল শ্যাডো আছে, বর্ডার স্টাইল 3D আছে এবং কাস্টম বর্ডার আছে। তো আমরা এখানে যদি বর্ডার স্টাইল নান যেটা দেওয়া আছে এইটাকে দেখি, এখানে দেখুন এখানে স্টাইলের ঘরে অনেকগুলো অপশন আছে। আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করি, দেখুন এখানে এটা কিন্তু বক্সের স্টাইলটা, নানের স্টাইল হবে না। নান যখন থাকবে তখন এই একটা স্টাইল আছে। আমরা এটাতে যখন দিলাম দেখুন এখন অটোমেটিকলি কিন্তু বক্সটা সিলেক্ট হয়ে গেছে। হুম, এই আর একটা স্টাইল আছে, এই স্টাইলটা এই পাশে দেখুন রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে, প্রিভিউ দেখা যাচ্ছে। আমরা এটাকে কিভাবে দেখব? হ্যাঁ, যদি আমরা এভাবে দেই, দিয়ে ওকে করি, তাহলে দেখুন আমার চারপাশে এইরকম একটা বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে গেলাম, আনডু করে নিলাম, আবার একই জায়গায় আসলাম বর্ডার অ্যান্ড শেডিং এ। তো বর্ডার অ্যান্ড শেডিং এর মধ্যে এখানে আমরা বক্সে যখন এসেছিলাম তখন দেখুন যে এই পাশে আরো কিছু অপশন আছে। আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে নিচে ডবলটাতে চলে যেতে যাই, তাহলে কি আসবে, আমাদের দুইটা লাইন দেখা যাবে বর্ডারে। তো আমরা চাচ্ছি যে এখানে, এই যে এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এই যে এইখান থেকে আমরা আবার উপরেরটা বাদ দিতে পারবো, মাঝে দিতে পারবো, শুধু নিচে পারবো, আবার এখানে কোনোটা থাকবে না তাও পারবো। আবার নিচে দেখুন আছে টেক্সট, আবার আছে প্যারাগ্রাফ। তো টেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে যতটুকু টেক্সট আছে এই দেখুন ততটুকু আমার কিন্তু দেখা যাচ্ছে। দেখুন যতটুকু দেখাচ্ছে ততটুকুতে বক্স হচ্ছে এখানে। হ্যাঁ, তারপরে দেখুন আমরা যদি এটাকে প্যারাগ্রাফ সিলেক্ট করে রাখি তাহলে পুরো প্যারাগ্রাফটা এখানে শো করছে, প্যারাগ্রাফের যে অপশনটা আছে। তো আমরা একটু টেক্সট রেখে দেখি কি ঘটনা ঘটে। তো টেক্সট রাখলাম, এখান থেকে আমরা বক্সের এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। দেখুন আমার যতটুকু টেক্সট আছে ততটুকু কিন্তু হয়েছে। তো আমার যদি টেক্সট এতটুকু জায়গায় না, এতটুকু যদি না থাকতো আর ওখান থেকে আমি যদি পুরো পেজ সিলেক্ট করে দিতাম, তাহলে কিন্তু আমার পেজটা, পুরা পেজটাই কি হতো, পুরা পেজটাই ইয়া হতো। ও এখানে প্যারাগ্রাফ সিলেক্টেড আছে, ঠিক আছে, টেক্সটে দিলাম, টেক্সটে দিয়ে ওকে করে দিলাম। দেখুন আমার যতগুলো টেক্সট আছে প্রত্যেকটা টেক্সট এখন একটা বক্সের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আর তার বাইরের গুলো সিলেক্ট হয়ে আছে কেন, আমরা যখন প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছিলাম ওটাকে আর আমরা রিমুভ করি নাই, যার কারণে কি আছে বাইরেরটাও সিলেক্টেড আছে, এটাও সিলেক্টেড আছে। তো আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই, তাহলে আমি যদি এখন এখান থেকে প্যারাগ্রাফ না নিয়ে শুধু টেক্সটটা থাকে, তাহলে কি হচ্ছে, শুধু টেক্সট হবে। এখন দাঁড়ান একটু অপেক্ষা করি, আমরা এখানে শুধু টেক্সট যখন নিচ্ছি, মনে করেন আমরা এই যে এখান থেকে টেক্সটটা সিলেক্ট করছি, ভুল জায়গায় ক্লিক করে গেছিল তখন একবার। আচ্ছা, বর্ডারে ক্লিক করলাম, বর্ডারে ক্লিক করে দেখুন এইখানে, এখানে কিন্তু বর্ডারটা শো করবে এখানে। হ্যাঁ, আমি যখন টেক্সটে দিলাম দেখুন এখানে টেক্সটটা কতটুকু শো করছে, শ্যাডো নিলাম, এই যে ভিডিও পরেইটুকু শো করছে। তো আমরা এখানে চাচ্ছি যে আরো কিছু হোক, অর্থাৎ এখানে কিন্তু এইটুকুর মধ্যে শুধু হবে। দেখুন এটুর মধ্যে কিন্তু কোনো টেক্সট এখন দেখা যাচ্ছে না। হুম, ঠিক যতটুকু দেখা যাচ্ছে ততটুকু হবে। আমরা এখানে হোয়াইটটাকে একটু বাড়াই যদি দেই, কালারটা এখানে অটোমেটিক দেয়া আছে, আমরা এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। আবার কি করতে পারবো, এইখান থেকে আমরা বর্ডারের সাইজটাও বাড়াই কমাই দিতে পারবো। দেখুন এখন বর্ডারের সাইজটা কত বড় হয়েছে। তো এবারে আমরা যদি এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করি, তাহলে পুরো প্যারাগ্রাফের বাইরে কি হলো, একটা মোটা দাগ চলে আসলো। আর এটা যদি আমরা এটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মোটাটা সিলেক্ট করে নিই, এই যে এখান থেকে আরো মোটা, কত মোটা, এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করলাম, এখান থেকে একটু চড়া একটু মোটা দাগটা সিলেক্ট করে নিই, তারপরে ওকে করে দেই। দেখুন আমার কি হয়েছে, যতটুকু প্যারাগ্রাফ আমার সিলেক্টেড ছিল ততটুকু প্যারাগ্রাফ কি হয়েছে, এখান থেকে একটা বর্ডারের মধ্যে চলে এসেছে। তো তারপরে দেখুন আরেকটা ব্যাপার,
এই প্যারাগ্রাফের শেডিং এর চ্যাপ্টারটা দেখুন আরেক জায়গা থেকে আনতে পারি আমরা। এখানে প্যারাগ্রাফ যে লেখা আছে তার ডান পাশে দেখুন এই যে প্যারাগ্রাফ সেটিং এর যে বাটনটা, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। স্পেসিং এর কিছু অপশন আছে এখানে, লাইন স্পেসিং, আর এই লাইন এন্ড পেজ ব্রেক এর অপশন আছে এখানে আছে। এখানে আছে কিছু জায়গায়, এখানে দেখুন এই যে মিরর, এখানে কি আছে, মিরর ইনডেন্টস আছে। তারপরে এখানে আছে ডোন্ট অ্যাড স্পেস, অর্থাৎ আমি কি করব না, আমি এখানে কোনো স্পেস রাখতে যদি না চাই, লাইনের মধ্যে কোনো যতটুকু স্পেস দরকার তার চেয়ে অতিরিক্ত কোনো স্পেস থাকবে না এরকম যদি চাই, সেক্ষেত্রে আমি এই বক্সটাতে ক্লিক করে দেব। আবার আমি এখান থেকে ছোট বড় করে দিতে পারি কাস্টমাইজ করে, এই যে শেপিং, আমার আগে কতটুকু থাকবে পরে কতটুকু থাকবে, একটা লাইনের আগে পরে কতটুকু জায়গা থাকবে ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিয়ে এই ওকে ক্লিক করলে দেখুন এখান থেকে একটু কিঞ্চিত পরিমাণ কমে যাবে, কারণ আমার এখানে তেমন কোনো অতিরিক্ত জায়গা ছিল না। আচ্ছা, আমরা এই বর্ডার শেডিংটা তো হয়ে গেল, এখানে আবার আসি। দেখুন এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল দিয়ে করতে পারি। আমরা বর্ডারটা দেখলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফের বর্ডারে, হ্যাঁ। তো আমরা যদি পেজের বর্ডারে আসি তাহলে কি হবে, এই পেজের বর্ডারে এসে যদি আমরা এটা এখান থেকে কোনো একটা সিলেক্ট করে দেই, মনে করুন এইটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা নিচের দিকে আসলে আরো সুন্দর সুন্দর স্টাইল আমরা এখান থেকে পাবো। আমরা ধরুন এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার অটোমেটিক দেয়া আছে, এটাকে আমরা একটা একটা ডার্ক ব্লু করে দিচ্ছি। তারপরে দেখুন এইখানে 3পিটি দেওয়া আছে, এটা 3পিটি ছাড়া এটার আর কোনো স্টাইল নেই। যাই হোক, এটা না থাকলে সমস্যা নেই। আর এখানে আছে আর্ট, এই আর্ট থেকে আমরা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে পারি। তো তার আগে আমরা এইটা দেখে আসি। এই দেখুন এটা কিন্তু পুরো পেজটা সিলেক্ট হয়েছে, পুরো পেজের মধ্যে এইটা পড়েছে। আমরা প্রেজেন্টেশন করার সময় বা বিভিন্ন কাজে আমাদের এই ব্যাপারটা দরকার পড়ে। এরকম করে আমরা কি করতে পারি, আমরা একটা পেজের চারপাশে মার্জিনের একটা স্টাইল এখান থেকে দিতে পারি। সো এইখানে আরো কি কি অপশন আছে, এখানে কিন্তু আমরা যদি আরেকটু ভালো একটা ডিজাইন সিলেক্ট করি, এখান থেকে মনে করেন পেজ বর্ডারটা সিলেক্ট রাখলাম। এই পেজ বর্ডারটা সিলেক্ট রাখার পরে এখানে দেখুন আরো নতুন নতুন ডিজাইন আছে এখানে, হ্যাঁ। এই যে এই একটা ডিজাইন আছে, এখানে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া থাকে, এই একটা আছে। তো আমরা যদি এইটাকে চারপাশে নিতে চাই তাহলে এটাকে ক্লিক করে দিলাম। দেখুন আমার পেজের চারপাশে খাবার দাবার চলে এসেছে, যা যা আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম সবকিছু আমার পেজের চারপাশে কিন্তু চলে এসেছে। এরপরে এখানে দেখুন আরো কিছু অপশন আছে, এখানে আপনারা এভাবে পেজের শেডিং দিয়ে পেজটাকে অন্যরকম ভাবে আপনারা সাজিয়ে তুলতে পারেন। আমি চলে গেলাম এই পেজের, এখানে দেখুন 3D নামে একটা অপশন, বক্স আছে, শ্যাডো আছে। শ্যাডোতে যদি যাই, তারপরে আসি 3D, এই 3D তে এসে দেখি কি কি পাওয়া যায়। 3D তে এসে দেখুন এই যে 3 কালারের একটা অপশন আছে, এটাকে আমরা যদি সিলেক্ট করি অথবা আরো যদি নিচের দিকে আসি, এই যে এখানে নানান ধরনের ব্যাপার আছে, এইটাকে আমরা সিলেক্ট করে নিলাম 3D থেকে। তারপরে কালার অটোমেটিক থাকলো। এখান থেকে দেখুন আমরা এখান থেকে স্টাইল যাই থাকুক না কেন, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। অবশ্য এমএস ওয়ার্ডের 3Dটা তেমন 3Dতে অ্যাপ্লাই করলে তেমন একটা ডিফারেন্স বোঝা যাবে না, নর্মাল মতোই দেখা যাবে। কোনো ছবির উপরে আমরা যদি 3D অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে ওইটা খুব ভালোভাবে দেখা যাবে। এটা যেহেতু আমরা পেজের বর্ডার নিয়ে কাজ করছি, সো এখানে কি দেখাবে, পুরো পেজের মধ্যেই কাজ হবে, যেহেতু আমার এই পেজটা তখন সিলেক্টেড ছিল, হ্যাঁ। তো আমরা যদি এখান থেকে এটা দেখি, ওই পেজের বর্ডারটা আছে, তারপরে এখানে আছে আর একটা শেডিং। তো শেডিং এর বর্ডারটা কি, শেডিংটা কিরকম হবে, শেডিংটা হবে আমার পুরা যতটুকু জায়গা সিলেক্ট থাকবে ততটুকু জায়গা আমার এইরকম কালার হবে। শেডিংটা আমি যদি এরকম কালার দিয়ে দিতে চাই, মনে করুন এখানে আরো কালারের অপশন আছে, এই যে ফিল কালার আছে, ফিল কালারে আমি যদি এই জায়গাটুকুকে এরকম অরেঞ্জ দিতে চাই, তাহলে দেখুন প্রিভিউতে শো করেছে যে আমার যতটুকু জায়গা সিলেক্টেড আছে ততটুকু জায়গা এরকম অরেঞ্জি একটা ফিল চলে আসবে, একটা ফিল চলে আসবে। এখানে যদি আমি এখানে প্যাটার্নের একটা কালার দিতে চাই, প্যাটার্ন যদি ইউজ করতে চাই,
দেখুন প্যাটার্নটা কি আমরা একটু পরেই দেখছি সেটা। এখানে মনে করেন আমি 10% এইটা দিলাম, 25% একটা কালার দিলাম। তারপরে আমি অটোমেটিক একটা এই একটা কালার দিয়ে ওকে করে দিলাম। দেখুন আমার কি হয়েছে, এটা কিন্তু যে শুধু একটা অরেঞ্জ কালার হয়ে গেছে, শুধু আমার যতটুকু সিলেক্টেড ছিল ততটুকু জায়গা। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে গেলাম। এখানে দেখি, এখানে এই যে অপশনগুলো আছে এখান থেকে আমরা সবগুলো অপশন কিন্তু দেখে ফেলেছি মোটামুটি। দেখি কাস্টমাইজে কি আছে। বর্ডার সিলেক্ট রাখা অবস্থায় যদি আমরা কাস্টমাইজে ক্লিক করি, দেখুন এখানে কাস্টমাইজ বলতে হলে এইগুলো আমরা বিভিন্নভাবে শেপ নিয়ে নিতে পারবো। এখানে কাস্টমাইজের তেমন বড় কোনো অপশন নাই, বলতে গেলে সবই প্রায় কাছাকাছি একই রকম। এই যে হোল ডকুমেন্টস আছে, এই কাস্টমাইজে গিয়ে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে দেখুন হোল ডকুমেন্টস একটা সিলেক্ট আছে, এখানে দিস সিলেকশন যে সেকশন, দিস সেকশন মানে কি, এখানে যতটুকু সামনে আছে ততটুকুই সিলেক্ট হবে, আর এখানে আছে যতটুকু সিলেক্ট আছে ততটুকু হবে। দেখুন এখানে আছে যে আপনার দিস সেকশন অল এক্সপেকশন দ্য ফার্স্ট পেজ, এখানে এইটাতে সিলেক্ট হলে প্রথম পেজ বাদে বাকি পেজগুলোতে কি হবে, বাকি পেজগুলোতে এরকম কালার হবে। তো আমরা এখান থেকে এই যে কালার এই শেডিং এর ব্যাপারগুলো জানা হয়ে গেল। এইবারে আসি, এবারে দেখুন আমরা একটু স্টাইলের দিকে আসি। প্যারাগ্রাফের পাশে, প্যারাগ্রাফের পার্শ্ববর্তী যে জায়গাটা আছে এই গ্রুপটার নাম হইল স্টাইল গ্রুপ। তো এই স্টাইল গ্রুপের মধ্যে আমরা এসে দেখুন এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমি যেখানে কার্সরটা রাখবো মাউসের এই আপনার মাউসের যে লেফট মাউসের যে কার্সরটা আছে, এই মাউসের কার্সরটা আমরা যে স্টাইলটার উপরে রাখবো লেখাটা সেই স্টাইল ধারণ করবে। দেখুন আমি যদি এটার উপরে রাখি, এখানে হেডিং এর আকৃতি আছে, প্রত্যেকটা আকৃতি ভিন্ন ভিন্ন, এখানে ভিন্ন ভিন্ন আকার ধারণ করবে। এখানে নিচের দিকে আরো বিভিন্ন স্টাইল আছে। আমরা যদি এটার নিচে এইটাতে ক্লিক করি, দেখুন এখানে ক্রিয়েট স্টাইল নামে একটা অপশন আছে, এখান থেকে আমি স্টাইল ক্রিয়েট করে দিতে পারি। ঠিক আছে, এই দেখুন এখানে স্টাইল টু নামে একটা অপশন আছে, এই যে স্টাইল টু নামে বাই ডিফল্ট সেভাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ক্রিয়েট স্টাইলটা কিভাবে করব, আমি একটা স্টাইল নিজের মতো করে তৈরি করে এখানে রেখে দিতে চাই। সো সেইটা আমরা কিভাবে করব একটু দেখে আসি। মশা আর মশা। আচ্ছা, মনে করুন আমাদের এখানে আমি এই যে ভিডিও এই লেখাটুকুকে অন্যরকম একটা স্টাইল করি। এটাকে আমরা বোল্ড করলাম, এটার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে অন্যরকম একটা ফন্ট দিলাম, যেটা একদমই অন্যরকম ফন্ট, এরকম একটা ফন্ট দিয়ে দেই। এই যে বার্লো ফন্টটাকে দিয়ে দিচ্ছি, বোল্ড করা আছে এটাকে আমি, হ্যাঁ বোল্ড করা থাকলো, এটাকে আমি ইটালিক করে দিচ্ছি, এটাকে একটা শ্যাডো দিচ্ছি আমি, এই যে এরকম একটা শ্যাডো দিয়ে দিচ্ছি। শ্যাডো দেওয়ার পরে এটাকে আর কি কি করা যায়, যা যা করা যায় আমরা সব করি এখানে। মোটামুটি একটা কালারটাকে আমি কি করছি, আমি একটা ডার্ক রেড কালার করে দেই। হ্যাঁ, ডার্ক একটা রেড কালার থাকলো। এইটা ধরুন আমার একটা স্টাইল। তো আমি কি করব, এটা সিলেক্ট থাকলো, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে নিচে চলে গেলাম, নিচে গিয়ে এখানে ক্রিয়েট স্টাইল চলে আসলো। হ্যাঁ, দেখুন আমার এখানে কিন্তু এইটা যেভাবে আছে, এইটা কিন্তু স্টাইল টু একটা বাই ডিফল্ট লেখা এসেছে, আর নিচে কিন্তু আমি যেটুকু সিলেক্ট রেখেছি যেভাবে আছে সিলেক্টেড জায়গাটা, সেই রকম একটা স্টাইল কিন্তু এখানে চলে এসেছে, স্টাইল টু লেখা। আমি ওইটাতে আমার আমার নাম লিখে দিতে পারি, আপনারা আপনাদের নাম দিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে ফিরোজ স্টাইল লিখে আমি কি করছি, এটাতে ওকে করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু ফিরোজ স্টাইল চলে এসেছে।
এই যে। তো আমি এখন যদি পরবর্তীতে আমি ফুল এটাকে পুরাটাকে সিলেক্ট করে এইখানে যদি রাখি, দেখুন আমার পুরাটা এই স্টাইলের হয়ে যাচ্ছে, হ্যাঁ? ঠিক আছে? এইভাবে আমরা নতুন একটা স্টাইল নিজেরা ক্রিয়েট করে নিয়ে আসতে পারি। সো আমরা এমএস ওয়ার্ডে একটা স্টাইল কিভাবে বানাতে পারি সেই ব্যাপারটা আজকে আমরা দেখলাম। দেখুন এখানে আমি এতটুকু জায়গা যদি চাই আমার বানানো স্টাইলে হবে। হ্যাঁ, পসিবল। এভাবে করে আমরা কি করতে পারি? বিভিন্ন স্টাইল তৈরি করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। এই যে এখানে স্ট্রং স্টাইল আছে, বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে। তারপরে দেখি আমরা এখানে কি আছে, এই জায়গাটাতে আরেকটু নতুন ব্যাপার আছে। দেখুন এখানে আমরা সব স্টাইলগুলোকে কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এখানে যত এই আমার যে স্টাইলটা করা আছে এটার এই ডান পাশে যদি ড্রপ ডাউনে আমি যাই, এখানে মডিফাই আছে। মডিফাইতে ক্লিক করে আমরা এখানে মডিফাই করে এই কালারগুলোকে আবার আমরা চেঞ্জ টেঞ্জ করে অন্যরকম করে দিতে পারবো। এখানে ফন্ট সাইজ দেয়া আছে 23, আমি এখান থেকে চেঞ্জ করে ছোট বানিয়ে দিতে পারবো। এখান থেকে বোল্ডটাকে কেটে দিতে পারবো, বা এইখানে আমরা মূলত আমাদের স্টাইলটাকে এই জায়গাতে এসে কাস্টমাইজ এটাকে এসে আবার আমরা রিনিউ করে দিতে পারবো, অর্থাৎ আমাদের মতো করে এই স্টাইলটা সাজিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এই ছিল আমার ফন্টের স্টাইল নিয়ে আলোচনা। তো ফন্টের স্টাইলগুলো আমরা দেখুন একটু আগে যতটুকু ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেই ফন্ট সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আমি এখানে যদি কন্ট্রোল জেড দেই তাহলে আবার ওই স্টাইলটা আগের মতো থেকে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে অনেকগুলো আন্ডু করে নিলাম, একদম প্রথমে যেরকম লেখা ছিল সেরকম করে নিলাম। তো এরপরে আরেকটা অপশন আছে আমাদের, আজকের লাস্ট টপিক, সেটা হলো এডিটিং অপশন। তো এই এডিটিং গ্রুপের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি ফাইন্ড। এখানে গেলে কি করতে পারি, আমরা কোনো একটা লেখাকে ফাইন্ড করতে পারি, রিপ্লেস আর আছে সিলেক্ট। তো সিলেক্টের অপশনটাতে আমরা একটু আগে যাই। দেখুন এখানে আছে সিলেক্টে আমরা যখন ক্লিক করলাম এখানে আছে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা। আচ্ছা এখানে এখানে কি সিমিলার ফরম্যাটিং এর কোনো ডাটা এখানে নাই। আমরা একটা বাটন একটু সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখানে সিলেক্টে আসলাম। দেখুন এখানে আমি যদি ক্লিক করি সেম ফরম্যাটে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। তার কারণ কি? কারণ এখানে সবগুলো একই ফরম্যাটে আছে। তো আমি এখন এখান থেকে কিছু কিছু জায়গা একটু চেঞ্জ করি, দেখি কি কি সিলেক্ট হয়। মনে করুন আমি এই ভিডিওটাকে ফরম্যাটটা চেঞ্জ করলাম, এই লেখাটা আমি ফন্ট একটা ফন্ট করে দিলাম, এই ফন্টে দিলাম। ঠিক আছে? তারপরে এই পাওয়ারফুলটাকে আমরা এই ফন্টে দিলাম, ওই আগে যে ফন্ট দিয়েছিলাম এই ফন্টে দিলাম। তারপরে নলেজ এই যে কিওয়ার্ডটাকেও আমরা এই ফন্টে দিয়ে দিই। ভালো কথা মনে পড়েছে, আমরা তো এটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে বিভিন্ন জায়গায় বানাতে পারি। তো আমরা এটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে এই স্টাইলটা কপি করলাম। এখন এখানে ডাবল ক্লিক করে নেই, হ্যাঁ? তো যতটুকু জায়গা আমরা অনেকগুলোকে এরকম করব, তো এই ডকুমেন্টটাকে করে নিচ্ছি। ঠিক আছে, এটা করলাম, তারপরে পেজ করলাম, তারপরে এই ওয়ানটাকে করলাম। করার পরে আমরা ফরম্যাট পেইন্টের অপশনটা বন্ধ করে দিলাম। এখন আমি এখানে একটু যাই, এইটা মনে করুন সিলেক্টেড থাকলো আমার এখানে। সিলেক্টেড থাকা অবস্থায় আমি এইখানে সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে কি আছে, সিলেক্ট সিমিলার ফরম্যাটিং। এই দেখেন আমার যতগুলো একই ফরম্যাটে আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো এইবারে আমি আসি এইটাকে প্রিভিয়াসটা সিলেক্ট করলাম, প্রিভিয়াস লেখাটাতে সিলেক্ট করে আমি এখানে এডিটিং থেকে সিলেক্টে গেলাম। তারপরে যদি আমি এখানে দেখি যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, দেখুন আমার শুধু ওই আগের অপশনটুকু বাদে বাকি যা যা ছিল সব সিলেক্ট হয়ে গেছে এখান থেকে। তো আমি আবার অন্য একটা জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করলে সিলেক্টটা উঠে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, এগুলোকে আগের মতো ফরম্যাটে নিয়ে নিলাম।
এবারে দেখুন এখানে সিলেক্টে আর কি আছে, সিলেক্ট অল আছে, সিলেক্ট অল তো হয়েই আছে। তারপরে আছে সিলেক্ট অবজেক্টস, ঠিক আছে। এখানে সিলেক্ট অবজেক্টসে কি আসে দেখি একটু। সিলেক্ট অবজেক্ট আমি দিলাম। দেখুন এখানে সিলেক্ট অবজেক্ট বলতে যেটা বোঝায়, আরেকবার আমরা দেখি এখান থেকে। অবজেক্ট বলতে আমরা এক একটা ওয়ার্ড একসাথে সিলেক্ট করা, এইটাই মূলত। তো এখানে দেখুন সিলেক্ট অবজেক্ট বলতে এক একটা অবজেক্টই আমরা একসাথে সিলেক্ট করব। আর সিলেক্ট অলটা আমরা দেখলাম এখান থেকে। এবারে আসি রিপ্লেস, না ফাইন্ডে একটু আসি আগে। এখানে ফাইন্ড আছে, এই যে ফাইন্ড অপশনে আমরা ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পরে দেখুন এখানে নেভিগেশন একটা অপশন চালু হয়ে গেছে। কিন্তু এই নেভিগেশনে আমরা ফাইন্ড যখন চালু হলো, তো এখানে আমরা দেখি আমরা এখান থেকে ভিডিও খুঁজলাম, VIDEO ভিডিও। তো ভিডিও লেখার সাথে সাথে দেখুন এখানে যত জায়গায় ভিডিও লেখা আছে সেই জায়গাগুলো একটা হাইলাইট কালার হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে। এবং এখানে কি হয়েছে, এখানে কয়টা ওয়ার্ড আছে, কয়টা রেজাল্ট আমরা পেয়েছি সেটা এখানে শো করছে, যে আমার এখানে 4টা রেজাল্ট এখানে আছে। তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কোনো একটা জায়গাকে ফাইন্ড করতে পারি। এই যে ভিডিওর জায়গাটা আমরা দেখলাম, এবারে আমরা যদি এখান থেকে এটা কেটে দেই তাহলে পুরোটা আমাদের সিলেক্টেড হাইলাইটেড অপশনগুলো কেটে যাবে। এবারে দেখুন আমাদের এখানে আছে রিপ্লেস, হ্যাঁ। তো ফাইন্ডের নিচে আছে রিপ্লেস। আমরা যদি এখান থেকে রিপ্লেসে ক্লিক করি, দেখুন আমাদের এইখানে কিন্তু রিপ্লেসের অপশন চলে এসেছে। আগে যেহেতু আমরা ভিডিও সিলেক্ট করেছিলাম ওইটা বাই ডিফল্ট লেখা আছে, হ্যাঁ আমরা ভিডিওটাই রাখি। তো ভিডিওটাকে আমরা কি করব, ধরেন চেঞ্জ করে দেব, লিখবো অডিও, লিখলাম অডিও লিখলাম। তো আমরা এখানে দেখুন এখানে আছে রিপ্লেস, এই রিপ্লেস দিলে একটা সিলেক্ট, যেটা সিলেক্টেড যদি কোনোটা থাকে সেটা হবে, না হলে একটাও হবে না। আর যদি আমি রিপ্লেস অল দেই, দেখুন এখানে আমার একটা কি করেছে, একটা অপশন আসছে অল ডান উই মেড ফর রিপ্লেসমেন্ট, আমরা 4টা রিপ্লেসমেন্ট খুঁজে পেয়েছি। ওকে, দেখুন আমার ভিডিওগুলো সব এখন অডিও হয়ে গেছে। এই যে যা যা ভিডিও ছিল সব এখন অডিও, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, এরপরে আমরা একটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলে হয়ে যাবে। এখানে ফাইন্ড আছে, এখানে ফাইন্ডে ক্লিক করলে আমরা ফাইন্ড করতে পারবো। এখানে রিপ্লেস আছে, আর এখানে আছে গো টু। দেখুন গো টু দিলে কি হবে, এখানে গো টু দিলে আমি যে পেজে, কোনো একটা পেজে যদি যেতে চাই পেজ নাম্বার দিব। এখানে যদি আমার অনেকগুলো পেজ থাকতো তাহলে আমি যদি 50 পেজে যেতে চাইতাম তাহলে এইখানে পেজের নাম্বারটা লিখে নেক্সটে ক্লিক করলে চলে যেত, ঠিক আছে। তারপরে আছে সিলেক্ট, আছে সেকশন, আছে লাইন। মনে করেন আমি এখানে লাইনে ক্লিক করলাম, আমি এখানে 5 দিয়ে দিলাম, গো টু। এই যে আমার এখানে 5 নম্বর লাইনে কিন্তু চলে গেছে কারসর। এই যে 5 নম্বর লাইন, এই যে এইটা অনলাইন, এটা 5 নম্বর লাইনে। এইভাবে আমরা কি করতে পারি, এক একটা লাইন খুঁজে এক একটা জায়গায় আমরা যেতে পারি। এই গেল আমাদের এডিটিং মেনু। এখানে দেখুন অ্যাডভান্স ফাইন্ড নামে আরেকটা অপশন আছে। এই অ্যাডভান্স ফাইন্ডে কি করতে পারি আমরা, এখানে দেখুন রিডিং হাইলাইটস একটা এক্সট্রা অপশন আছে, ফাইন্ড নেক্সট আছে। তো আমি প্রথমে রিডিং হাইলাইটস যদি ক্লিক করি, হাইলাইট অল, এই যে হাইলাইট অলে দিলাম, সিলেক্ট নেক্সট, উই কুডন্ট ফাইন্ড হোয়াট উই আর লুকিং ফর, ঠিক আছে। আপনারা এখানে কি হচ্ছে না, এখানে আমরা যেটা দিয়েছি সেটা খুঁজে পাইনি, ঠিক আছে, সমস্যা নেই। আমরা অন্য একটা যদি দিই, এখানে গো টু, অর্থাৎ গো টু লাইন, গো টু বুকমার্ক, গো টু কমেন্ট, গো টু ফুটেজ, এখানে যদি আমাদের এইগুলো থাকতো তাহলে ওইখানে যাইতো, কিন্তু এখানে নাই দেখে খুঁজে পাবে না। আমি যদি এখানে দেই নেক্সটে, ওইরকম একটা অপশন আসবে, এটা খুঁজে পাবে না, কোনো কিছুই আসছে না, অর্থাৎ খুঁজে পায়নি, ঠিক আছে। যখন এই অপশনগুলো আপনাদের ডকুমেন্টে থাকবে তখন ও খুঁজে পাবে। তো এই অবস্থা আজকের ক্লাসে আপনাদের উপস্থিতি একান্তই কম। তো আমরা আজকে দেখুন, আজকে হোমওয়ার্কটা আমরা দেখতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা যতজনে হোমওয়ার্ক জমা দিয়েছেন সেটা খুবই খারাপ রেকর্ড। আপনারা নিজেরা একটা স্টাইল তৈরি করবেন আজকে।
আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজেরা নিজেদের নাম দিয়ে একটা স্টাইল তৈরি করে এভাবে সেভ করবেন এবং সেই স্টাইলে কিছু লিখবেন। ২ পেজ লিখবেন, হ্যাঁ? ২ পেজ এরকম নিয়ে আসবেন। র‍্যান্ডম দিয়ে সিলেক্ট করে ওরকম নিয়ে আসবেন। তারপরে ওই পেজটার মধ্যে আপনি কিছু জায়গাকে এরকম করে করবেন। কি করবেন? টেক্সটটার বিভিন্ন ফরম্যাট দিবেন। একটা টেক্সট এরকম সিলেক্ট করে প্রত্যেকটা এরকম ধরেন প্রত্যেকটা লাইনের মধ্যে এক একটা ওয়ার্ড আপনি ভিন্ন ভিন্নভাবে স্টাইল করবেন। মনে করেন এখানে অডিও আছে, তারপরে এই দ্বিতীয় লাইন থেকে আপনি হোয়েন দিলেন, তৃতীয় লাইন থেকে আপনি টাইপ সিলেক্ট, না টাইপ না, তৃতীয় লাইন থেকে আপনি এখানে ইউ দিলেন, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে? চতুর্থ লাইন থেকে আপনি এখানে মনে করেন যে ফুটার দিলেন। এইগুলোকে আপনি এক একটা ওয়ার্ডকে এক একটা ভিন্ন ভিন্ন স্টাইলে সাজাবেন। সাজাইয়া সেইটার একটা স্ক্রিনশট পোস্ট করবেন। জাস্ট এইটুকুই, আর কিছু না। একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করবেন। অবশ্যই স্ক্রিনশট হতে হবে, কারণ আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়েছিলাম। এভাবে। ভাই, আবার যদি একটু বলতেন যে প্রত্যেক লাইনের এক একটা ওয়ার্ড বিভিন্ন বিভিন্ন ফরম্যাট হবে, মানে বিভিন্ন ফন্টে হবে, সেটাই? হ্যাঁ, না, বিভিন্ন ফন্ট, বিভিন্ন কালার, কালার ভিন্ন হবে, ফন্ট ভিন্ন হবে, এক একটা শেডিং দিবেন এখান থেকে, হ্যাঁ? প্রত্যেকটা আচ্ছা, ঠিক আলাদা আছে, আলাদা ঠিক করে আছে। শেডিং দিবেন। এখান থেকে এই আউটলাইন আছে, এখানে দেখুন এই যে আরো অপশন আছে। আচ্ছা, এগুলো আপনাদের কি দেখিয়েছিলাম? দেখুন, আচ্ছা এইগুলো আমি একটু দেখাই তাহলে আরেকবার একটু, হ্যাঁ? এখানে দেখুন রিফ্লেকশন আছে। আমি এইদিকে একটা ওয়ার্ড একটু সিলেক্ট করি যাতে দেখা যায়। এবং আমি এই ইউটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইখানে দেখুন, এখানে আছে শ্যাডো। এই যে শ্যাডো একটা কালার আছে, স্টাইল আছে। এইভাবে হয়ে যাবে এটা। তারপরে আছে আউটলাইন। আউটলাইনের কালারটা কিভাবে চেঞ্জ হবে? অর্থাৎ এই লেখাটার ভিতরের অংশটাকে বলে আউটলাইন। ভিতরে যে ফিল যেটা এটা, এই যে এখানে নো আউটলাইন দিলে এরকম হয়ে যাবে। এখানে আমি যখন এক একটা কালার দিব, ওই কালারের এই লেখাটা আউটলাইন ফিল হচ্ছে। তারপরে দেখুন আছে শ্যাডো। এই শ্যাডোতে দিলে কি হবে? এই যে এরকম ওর একটা ছায়া পাশে দেখা যাবে ছোট আকারে। তারপরে দেখুন এখানে আছে যে ওর একটা পার্সপেক্টিভ ভিউ নিচের দিকে এরকম দেখা যাবে। এই যে এখান থেকে এটা দেখা গেল। তারপরে আর কি আছে এখানে? এখানে আরো আছে। এখানে দেখুন, এখানে রিফ্লেকশন আছে। এই যে এটা রিফ্লেকশন পড়বে একটা নিচের দিকে, এরকম দেওয়া যাবে। এইভাবে করে আমরা রিফ্লেকশন দিতে পারি। এবারে আর কি আছে? এইখানে দেখুন, এখানে স্টাইল আছে, বিভিন্ন স্টাইল আছে। এখানে স্টাইলগুলো আমরা দিয়ে দিতে পারবো। এখানে গ্লো আছে। এই যে গ্লো দিলে এটা আরো গ্লো হবে এরকম। হুম? এভাবে আমরা গ্লো দিতে পারি। এইভাবে করে আমরা কি করব? অনেকগুলো স্টাইল এখান থেকে চেঞ্জ করে দেব। প্রত্যেকটার স্টাইল চেঞ্জ করে দেব আমরা, হ্যাঁ? এই যে এখানে আবার এরকম যা যা আছে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখন আপনাদের যদি আজকের ক্লাস এবং অল ক্লাস শুরু থেকে এই পর্যন্ত টোটাল যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারেন। তবে ক্লাসের রেকর্ডটা আপনারা, এই যে আজকের ক্লাস সহ ৩টা রেকর্ড দেওয়া হয়নি, এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আজকে অথবা আগামীকালকে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, গতকালকে আজকে সকালে একটা হোমওয়ার্ক দিছিলাম, কতটুকু হলো একটু যদি বলতেন প্লিজ। আচ্ছা, আপনি দিয়েছিলেন হচ্ছে ফেসবুক গ্রুপে। জি, জি, জি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি। দেখুন আমাদের এই যে এটার মধ্যে গ্রুপের লিঙ্কটা দেয়া আছে। আমরা আরেকটু যদি উপরে যাই, আমি ফেসবুকেই চলে যাই সরাসরি। হ্যাঁ, আপনার হোমওয়ার্কটা আমি দেখেছি, ঠিক আছে? ওটা ভালো হয়েছে, ওটা মোটামুটি কমপ্লিট হয়েছে, সমস্যা না ওটার, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওটা আমি দেখেছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
ঠিক আছে, আজকে আপনাদের ক্লাস এ পর্যন্তই। আপনার প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন। সকলে ভালো থাকবেন। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।